শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 22। সতর্ক থাকতে হবে ভালো আইডিয়ার বিষয়ে। লন্ডনে জন্ম নেয়া বেঞ্জামিন গ্রাহাম মা বাবার সঙ্গে নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন মাত্র 1 বছর বয়সে। অতি মাত্রায় চঞ্চল ও দুষ্ট প্রকৃতির ছিলেন তিনি। পড়াশোনায় মনোযোগ ছিল না কৈশোরেও। দুটি ক্ষেত্রেই পরিবর্তন এলো আকস্মিকভাবে। বাবার মৃত্যুর পর দারিদ্র্যের প্রকট রূপ দেখলেন তিনি। এতে কমে গেল চঞ্চলতা, পড়াশোনায় এলো মনোযোগ। একটা পার্ট টাইম চাকরিও জুটিয়ে নিলেন যেন মায়ের উপর আর্থিক চাপটা বেশি না পড়ে। এরই মধ্যে কিছু আর্থিক সুবিধা পাওয়ায় ভর্তি হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থশাস্ত্রে। এখানে আসার পর তার আগ্রহ লক্ষ্য করা গেল গণিতশাস্ত্র, দর্শনেও। গ্রাহাম 20 বছর বয়সে স্নাতকোত্তর সম্পন্ন করেন স্যালুটেট্রিয়ান শিক্ষার্থী হিসেবে। স্যালুটেট্রিয়ান হলো কোনো শিক্ষাবর্ষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দ্বিতীয় ব্যক্তি। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী প্রথম ব্যক্তিকে বলা হয় ভ্যালিডিক্টোরিয়ান। সমাবর্তনের সময় স্যালুটেট্রিয়ান উদ্বোধনী বক্তব্য রাখেন আর অনুষ্ঠান শেষ হয় ভ্যালিডিক্টোরিয়ানের বক্তব্যে। অসাধারণ একাডেমিক পারফরমেন্সের জন্য গ্রাহামকে আমন্ত্রণ জানানো হয় বিশ্ববিদ্যালয়টির 3টি বিভাগ থেকে গণিতবিদ্যা, দর্শন ও ইংরেজি পড়াতে। প্রস্তাবটি গ্রহণ করেননি গ্রাহাম। প্রথমত ভালো বেতনের আশায়, দ্বিতীয়ত শেয়ার বাজার ইন্টারেস্টিং মনে হয় তিনি চলে আসেন ওয়াল স্ট্রিটে। খুলে বসেন গ্রাহাম নিউম্যান পার্টনারশিপ। এর কয়েক বছর পর ডেভিড ডডের সঙ্গে তিনি যৌথভাবে লেখেন সিকিউরিটি অ্যানালাইসিস, শেয়ার বাজারের সিরিয়াস বিনিয়োগকারীদের জন্য অন্যতম পাঠ্য এ বইটি। তরুণ ওয়ারেন বাফেট গ্রাহামের বড় ভক্ত ছিলেন। নিজেই বলেছেন, ওয়াল স্ট্রিটে তিনি গ্রাহামের কাছ থেকে যতটা শিখেছেন তেমনটি অন্য কারো কাছে নয়। বাফেটকে প্রশ্ন করা হলো, গ্রাহামের কোন শিক্ষাটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? তিনি জানালেন, গ্রাহাম বলতেন, খারাপ আইডিয়ার চেয়েও মারাত্মক হতে পারে ভালো আইডিয়া। কারণ তুমি যদি বোঝো আইডিয়াটি ভালো নয়, সেটি নিয়ে আর এগোতে চাইবে না। শুরুতেই শেষ হয়ে যাবে এটি। কিন্তু কোনো আইডিয়া যদি মনে ধরে যায় আর এতে হুঁশ হারিয়ে ফেলো, সতর্ক না থাকো, তবে চরম বিপর্যয়ে পড়তে পারো তুমি। অনেক ভালো আইডিয়াতেই থাকে লুকায়িত বিপদ, ছলমলে কাগজে মোড়ানো প্যান্ডোরার বক্সের মতো। এসব ক্ষেত্রে সতর্ক না থাকলেই বিপদে পড়বে। অথচ একটি ভালো আইডিয়া যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারো, সেটি ইনস্টিটিউশন হয়ে দাঁড়াবে একসময়। 2008 সালে যুক্তরাষ্ট্রে সৃষ্ট মন্দার বড় কারণ ছিল ইউএস হাউজিং বাবল বিস্ফোরণ ও মাল্টি ন্যাশনাল বীমা কোম্পানি এআইজির দেউলিয়া হয়ে পড়া। দুটি ক্ষেত্রেই সর্বনাশ ডেকে আনে সাবপ্রাইম মর্গেজ নামক ব্রিলিয়ান্ট আইডিয়া। একটি কথা সবখানেই প্রচলিত, কেউ যদি ব্যাংক থেকে 500 টাকা ঋণ পেতে চান, তাকে 1000 টাকা পকেটে রাখতে হবে ব্যাংকে দেখানোর জন্য, তবেই ঋণ পাবেন, নইলে ব্যাংক ফিরেও তাকাবে না। অনেকেই রয়েছেন যাদের অর্থকড়ি খুব একটা নেই ব্যাংকে দেখানোর মতো স্থাবর অস্থাবর সম্পত্তিও, তবে ধীরে ধীরে ঋণ পরিশোধের সুযোগ দেয়া হলে তা করতে সক্ষম তারা। যুক্তরাষ্ট্রে এদের সংখ্যা বিপুল। এ কারণে গৃহপ্রতি সঞ্চয় চীনের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম আমেরিকায়।
সাবপ্রাইম মর্গেজ নীতি নেয়াই হয়েছিল তাদের সহজ শর্তে বাসগৃহ বানানোর ঋণ যোগাতে। এক্ষেত্রে টার্গেট জনগোষ্ঠী ছিল যারা ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পান না তারা। সাবপ্রাইম মর্গেজের অন্যতম প্রবক্তা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হার্ভি রোজেন বলেন, যারা অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যথেষ্ট ঋণ পান তাদের জন্য এটি নয় একেবারেই। সাবপ্রাইম মর্গেজ কর্মসংস্থান সৃষ্টিরও ভালো কৌশল ছিল। বহু মানুষ এতে কাজ পেয়েছিলেন মর্গেজ ব্রোকার হিসেবে, কিন্তু একদিন ঘুম থেকে উঠে মার্কিনরা দেখল শুরু হয়েছে মন্দা। অফিসে গিয়ে শুনল চাকরি নেই। এভাবে অধিকাংশ আমেরিকান হারালো সাবপ্রাইম মর্গেজের সুদ পরিশোধের ক্ষমতা। ইউএস হাউজিং বাবল বিস্ফোরণের প্রধান কারণ এটি। সতর্ক না থাকায় একটা ব্রিলিয়ান্ট আইডিয়া দ্রুতই পরিণত হলো বিধ্বংসী আইডিয়ায়। বিমা জায়ান্ট এআইজির ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। কোম্পানিটির অন্যতম ব্যবসা ছিল তারা ইনভেস্টমেন্ট গ্রেডেড কর্পোরেট বন্ডে দেউলিয়া হওয়ার ঝুঁকির বিপরীতে বিমা দিত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে। এআইজির অর্থনীতিবিদরা দেখেছিলেন পরিস্থিতি যেমনই হোক বিশ্বজুড়ে একসঙ্গে হাজার হাজার কর্পোরেট বন্ড ভেঙে টাকা তুলে নেওয়া হবে, এমনটি ঘটার সম্ভাবনা কার্যত শূন্য। তার মানে ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রিমিয়ামের অর্থ সব ক্লায়েন্টকে একসঙ্গে দিতে হবে না এআইজিকে। এ পর্যন্ত আইডিয়া চমৎকারী। এই করে কম ঝুঁকি নিয়ে এআইজি সহজেই জমিয়েছিল মিলিয়ন মিলিয়ন ডলারের প্রিমিয়াম। এ কোম্পানির অর্থনীতিবিদরা ভুল করলেন আইডিয়াটি আরও এগিয়ে নিতে গিয়ে। তাদের বিশ্লেষণ হলো কর্পোরেট বন্ডে লিখিত বিমা করিয়েই যদি সহজে মুনাফা অর্জন করা যায়, সাবপ্রাইম মর্গেজে কেন তা হবে না? সাবপ্রাইম মর্গেজে লিখিত বিমা করা হলে তো আরও কমে যাবে ঝুঁকি। কর্পোরেট বন্ডের তুলনায় সাবপ্রাইম মর্গেজে মুনাফা অনেক বেশি। তবে তাদের চিন্তা করা উচিত ছিল বহু প্রতিষ্ঠান তাদের উপর নির্ভরশীল। তারা সাবপ্রাইম মর্গেজে যে পরিমাণ বিনিয়োগ করতে চাইছে সেটি ছোট অনেক দেশের বাজেটের সমান। কোনো কারণে এআইজি এক্ষেত্রে ব্যর্থ হলে মুখ থুবড়ে পড়বে অনেক কোম্পানি। বাফেট মনে করেন আইডিয়াটি ভালো হওয়ায় এ বিষয়ে সতর্কতা অবলম্বনের চেষ্টাই ছিল না এআইজির নীতি নির্ধারকদের। মন্দা শুরু হয় 2008 সালে। 2009-এ সাবপ্রাইম মর্গেজ খেলাপির সংখ্যা বাড়ল জোয়ারের মতো। এর এক ধাক্কায় চুরমার হয়ে গেল এআইজির মেরুদণ্ড। কোম্পানিটি দেউলিয়া হলো। সেই সঙ্গে শেষ হয়ে গেল এর উপর নির্ভরশীল ইউরোপ আমেরিকার অনেক ব্যবসা প্রতিষ্ঠান। অতঃপর মন্দা জেঁকে বসল ইউরোপ অঞ্চলে। এরই মধ্যে বিনিয়োগ বাড়াতে এআইজি $85 বিলিয়ন ঋণ নিয়েছিল ইউএস ট্রেজারি থেকে। এখন কোম্পানিটি দেউলিয়া হয়ে পড়ায় বাজেটে বাড়ল ঘাটতি। বাফেট উভয় বিপদ থেকেই বেঁচেছিলেন বেঞ্জামিন গ্রাহামের উপদেশ মেনে চলার কারণে। এজন্য তিনি অন্যদেরও পরামর্শ দেন যাতে তারা খারাপটির চেয়ে ভালো আইডিয়ার বিষয়ে বেশি সতর্ক থাকে।